বার্ন ইনস্টিটিউটে আরেক শিক্ষার্থী সহ 2 জনের মৃত্যু। মাইলস্টোন ট্র্যাজেডিতে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছে এক শিক্ষিকার পরিবার, এখনো কাটেনি ট্রমা। আমি দেখতে পাচ্ছি যে বিমান আমার দিকে ধেয়ে আসছে, আমার মাথার উপরে পড়বে, আমার শরীরের উপরে পড়বে। এই 1-2 সেকেন্ডের মধ্যে আমি লাফ দিয়ে বামে পড়ে গেছি। একটা জানালা ছিল, ওই জানালা দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ অনেক ধোঁয়া। ওই ধোঁয়াটা নিঃশ্বাস নিলে মনে হচ্ছিল যে ভিতরটা পুড়ে যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, উপকূলীয় এলাকায় রাতভর বৃষ্টি, জোয়ারে কক্সবাজার ও নোয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। কারো কারো শঙ্কা সুযোগ নিতে পারে আওয়ামী লীগের তৃণমূল। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের দলীয় প্রতীক যেন ব্যবহৃত না হয়। দলীয় প্রতীক বাদ দেওয়াতে প্রকারান্তরে এটা আওয়ামী লীগকে বাড়তি কোনো সুবিধা ভবিষ্যতের জন্য করে দেওয়া হলো কিনা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। একজন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ, আরেকজন স্কুলের স্টাফ মাসুমা। সকাল 9টার পর জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জারিফকে মৃত ঘোষণা করেন। তার ঘণ্টাখানেক পরই খবর আসে মাসুমার মৃত্যুর। স্বাস্থ্য বিভাগের হিসেবে এ পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 35-এ। জারিফ মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার বিকেল 5টা থেকে লাইফ সাপোর্টে ছিল জারিফ। তাদের বাসা উত্তরা 12 নম্বর সেক্টরে। বাবা হাবিবুর রহমান ব্যবসায়ী, 2 ভাই বোনের মধ্যে জারিফ ছিল ছোট। এর আগে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল না ফেরা দেশে চলে যায় আইমান ও মাকিন নামের 2 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসাধীন রোগীদের মধ্যে 3 জনের অবস্থা এখনো সংকটাপন্ন, তবে 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে তাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া। এদিকে বিমান দুর্ঘটনায় সকল নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে রোববার ও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। বার্ন ইনস্টিটিউটের সবশেষ পরিস্থিতি জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আজ আরও 2 জনের মৃত্যু হলো, তাদের মরদেহ স্বজনদের কাছে কখন হস্তান্তর করা হতে পারে, আর সুস্থ হয়ে ওঠা রোগীদেরই বা কখন রিলিজ দেওয়া শুরু হবে? ধন্যবাদ রাব্বি। আসলে আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই দেশের মানুষের কাছে একটা মন খারাপ করা খবর পৌঁছে দেওয়া হয় এই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। কিছুক্ষণ আগে আরেকটি খবর আসলো। সকালে আমরা যিনি জারিফ মারা গিয়েছে, তিনি 13 বছর বয়স, তার 40% পড়ে গিয়েছিল। আর কিছুক্ষণ আগে মাসুমা নামে একজন অভিভাবকের তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। তার শরীরের 90% পড়ে গিয়েছে। তো এই 2 জনের মরদেহ হয়তো আজকে দুপুরের মধ্যেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, কারণ আপনি জানেন এখানে ময়নাতদন্তের ব্যাপার থাকে, ডেথ সার্টিফিকেট প্রস্তুত করার ব্যাপার থাকে। তো সেগুলোর পরে আসলে পরিবারগুলোকে জানানো হয়, তারা আসেন। আরেকটি ব্যাপার হচ্ছে তাদেরকে দাফন কোথায় করা হবে, গ্রামে নেওয়া হবে কি হবে না, এটা নিয়ে একটা পরিবারের মধ্যে একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে। তো সেই হিসেব করে তারা ফ্রিজিং ভ্যান ভাড়া করতে হয়। হয়তো সেগুলো সরকারি ব্যবস্থাপনাতেই হয় বা খরচাতেই হয়, কিন্তু সেগুলো একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে, এই জন্য একটু সময় লাগে। আপনি একটা বিষয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে হচ্ছে একটা শিশুদের শরীরে একটা সামান্য আঘাতও অনেক বড় হতে পারে। যেটা যে মাসুমা মারা গেলেন তার শরীরের 90% পড়ে গিয়েছিল। যে 13 বছর বয়সে যে জারিফ মারা গেল সকালে, তার শরীরের মাত্র 40% পড়া ছিল। তো এতে করে আমরা বোঝা যাচ্ছিল যে আসলে সামান্য আঘাতগুলো যেগুলো বা দগ্ধের পরিমাণ রয়েছে শিশুদের, তারা এখনো আশঙ্কাজনক। এই বার্ন ইনস্টিটিউটে এখনো পর্যন্ত প্রায় 37 বা 38 জনের মতো এখনো চিকিৎসাধীন রয়েছে। তো আমরা একটা ইতিবাচক খবর পাচ্ছি যে আজকে এরকম 10 জনেরও বেশি বা সেরকম পরিমাণ
শিক্ষার্থী বা অন্যান্য অভিভাবকদের বা আহতদেরকে, দগ্ধদেরকে তারা বাসায় যে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা হয়েছে, সেরকম সুস্থতার পরিমাণ হয়েছে। তো তাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে ঠিক দুপুর 1টা নাগাদ, আমরা যতদূর জানতে পেরেছি। বাকিটা এখানে চিকিৎসকদের সিদ্ধান্ত। আর মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি, হয়তো আমরা যেটা ধারণা করছি ঘন্টা 2-এর মধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মনির, আপনাকে ধন্যবাদ। এবার মাইলস্টোন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানবো। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আজকের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে উৎসুক কোনো জনতার উপস্থিতি রয়েছে কিনা সে বিষয়েও জানতে চাই। ঠিক আছে, এই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই আসছে, দেখছে ক্ষত হয়েছে, তাদের মনের যে ক্ষত, সেই ক্ষত সাথে দিলে সময় লাগবে। এই কারণেই মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাদের স্কুল খোলার যে ঘোষণা ছিল রোববার, সেটি কিন্তু পিছিয়েছে। তার মানে সেটি কবে কার্যক্রম সেটি এখন অনিশ্চিত। আমরা কথা বলেছিলাম স্কুলের শিক্ষার্থীদের সাথে যারা ওদিন ঘটনাস্থলে ছিল, কথা বলেছিলাম অভিভাবকদের সাথে। আসলে অভিভাবক, শিক্ষার্থী সবাই চাইছে স্কুলটি যেন আরো দেরিতে শুরু হয়, তাতে করে শিক্ষার্থীরা একটু স্বাভাবিক হবে। এই যে স্কুলে ঢুকলেই কিন্তু সেই ভবনটি, সেই বিধ্বস্ত ভবনটি শিক্ষার্থীদের সামনে পড়ছে, এবং এক অভিভাবক বলল যে তার মেয়ে তার যে ক্লাসরুম, সেই ক্লাসরুমের দিকে যেতে চাচ্ছে না। এবং আরো বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বললাম যে তারা আসলে ট্রমার মধ্যে আছে তাদের সন্তানরা, এবং সে কারণে তারা চাইছে না খুব সহসা এই একাডেমিক কার্যক্রম শুরু হোক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আজও ভিড় আছে এবং উৎসুক জনতা তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে, মানে কোন বাধা নিষেধ নেই। আমরা কালকে থেকেই দেখছিলাম। এবং যদি বলি যে আসলে সময় লাগবে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হতে। জি, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা আর ছেলে ওই স্কুলেরই 7ম শ্রেণীর শিক্ষার্থী। ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার একটু আগে বাবা গিয়েছিলেন ছেলেকে আনতে। পরিবারের এই 3জনই সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন, তবে যমদূতকে খুব কাছ থেকে দেখেছেন তারা। যমুনা টেলিভিশনকে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছে পরিবারটি। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন পার্থ রায়। আমি দেখতে পাচ্ছি যে বিমান আমার দিকে ধেয়ে আসছে, আমার মাথার উপরে পড়বে, আমার শরীরের উপরে পড়বে। এই জাস্ট 1-2 সেকেন্ড, এই 1-2 সেকেন্ডের মধ্যে আমি লাফ দিয়ে বামে পড়ে গেছি। আর আমার সাথে টিচার, স্টুডেন্ট, অভিভাবক যারা দাঁড়ায় ছিল, ওরা বোঝারই সুযোগ পায়নি। 21 জুলাই দুপুরে ছেলেকে আনতে মাইলস্টোনে গিয়েছিলেন মুকুল বিশ্বাস। যে সিঁড়ির সামনে যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে, সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ছেলের জন্য। ঠিক সেই মুহূর্তে পেছনে ফিরে দেখতে পান আকাশ থেকে নেমে আসা বিমানটি তার দিকেই ধেয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই মাত্র 2 সেকেন্ডের মধ্যেই তার ডান পাশে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বিমানটি। আমি জাস্ট পড়ে গেছি, আমিও পড়ছি, বিমানও পড়ছে ধাম করে। বিমান যেখানে পড়ছে আমি পড়ছি, মাঝখানে শুধুমাত্র সিঁড়িটা, আর কোনো দূরত্ব নাই। আর বিমানের যে শব্দ আমার শরীরের উপর দিয়ে গেছে, তো আমার মনে হচ্ছিল যে আমার শরীর অর্ধেক নাই, হ্যাঁ আমি মরে গেছি, শুধু আমার ব্রেনটা কাজ করছিল ওই সময় মনে হচ্ছিল। কিন্তু উঠেই যখন দাঁড়াতে পারছি, তখন দেখি যে পুরো বিল্ডিংয়ে আগুন। পুরো বিল্ডিংয়ে আগুন মানে কি, ওই আগুনের মধ্যে আমার ছেলে, আরও অনেকের ছেলে মেয়ে, টিচাররা, অভিভাবকরা সবাই পুড়ছে, আমার ছেলেও তার মধ্যে একজন। আমার ছেলে পুড়ে যাচ্ছে আগুনে, আমি দেখতে পাচ্ছি। বিমান বিধ্বস্ত হওয়ার সময় এই ভবনের দোতলায় ছিলেন মুকুলের ছেলে সূর্য। স্কুলের ছুটির ঘণ্টা বাজার পর সূর্য সহ 5 শিক্ষার্থীকে ডিটেনশনে পাশের রুমে নিয়েছিল শিক্ষকরা। এতেই নতুন জীবন ফিরে পায় তারা। তবে ক্লাস 7-এর শ্রেণীকক্ষে থাকা বাকি সহপাঠীদের অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। যখনই ডিটেনশন রুমে ঢুকতে গেছি, তখনই যে বিকট আওয়াজ, অনেক আওয়াজ, তারপরে এবং আগুন আসছিল, এটা দেখার পর হতবাক। কিন্তু তখন তো আর চিন্তা করার মতো সময় নাই। তো আমরা একটা ক্লাসরুমে ঢুকে একদম ওয়ালের সাথে ঘেঁষেছিলাম। তখন প্রচুর ভয় লেগেছে এবং চিল্লাচ্ছিলাম, প্রচুর গরম, গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তখন তো আর চিন্তা করার মতো সময় নাই। তো আমরা একটা ক্লাসরুমে ঢুকে একদম ওয়ালের সাথে ঘেঁষেছিলাম। তখন প্রচুর ভয় লেগেছে এবং চিল্লাচ্ছিলাম, প্রচুর গরম, গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তখন একটা জানালা ছিল, ওই জানালা দিয়ে
নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ অনেক ধোঁয়া, ওই ধোঁয়াটা নিঃশ্বাস নিলে মনে হচ্ছিল যে ভিতরটা পুড়ে যাচ্ছে। সূর্য ও তার 4 বন্ধুকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সাদা শার্ট পরা নির্বিকার সূর্য ভবনের কার্নিশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন। পাশাপাশি যে বন্ধুরা বেশি দগ্ধ হয়েছে তাদের আগে নামতে সহায়তা করছেন। ওই গ্রিলের মধ্যে ভিতরে আস্তে আস্তে একজন একজন করে বের করতেছিল। আমি তখন বের হওয়ার পর সানসেটে দাঁড়িয়েছিলাম সবাই নামার জন্য, কারণ একজনের অবস্থা আমার সাথে যে ছিল, ওর নাম জারিফ ফারহান, ও হলো এদিক দিয়ে স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছিল এইটুকু পুড়ে গেছে। সূর্যের মা শারমিন ইসলামও ওই দিন কলেজ বিল্ডিংয়ে ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে দিক বিদিক ছুটতে থাকেন তিনিও। ভয়াবহ সেই স্মৃতি মনে উঠলেই ডুকরে কেঁদে ওঠেন মাইলস্টোন কলেজের এই শিক্ষিকা। আমি মনে মনে এটাও ভাবছি যে অনেক স্টুডেন্ট তো এখানে বেরিয়ে আসছে আগুনে পোড়া, আমার বাচ্চাটাও যদি আগুনে পুড়ে যায় তাহলে তো ওদের মতোই আমার বাচ্চা, অনেক মায়ের কোল খালি হবে, আমারও কোল খালি হবে, এটুকুই মনে হচ্ছিল, আর কিছু না। আমার এখন শুধু আমার ওই ছোট ছোট শিশুদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। আমি 2 দিন ওদের কথাই শুধু ভাবছি। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা আর আগুনে পোড়া কোমলমতি শিশুদের আর্তনাদ ঘুম কেড়ে নিয়েছে সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আপনার জবাব দিতে থাকবে, আমলাদের জবাব দিতে থাকবে, কারো কোনো জবাব দিতে নাই কোথাও। নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্য এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া, তা বোধ হয় সবচেয়ে বেশি সবচেয়ে। এ নিয়ে আমাকে অনেক 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 কথা বলে, আমাদেরকে বলে আমরা শুধু নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা তো আমরা বলি, আমরা ওইটাই বিশ্বাস করি বলে। আমরা বিশ্বাস করি যে আপনার লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেটার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে এবং তারাই চালাবেন, তারাই সবকিছু করবেন। ভুল ত্রুটি থাকবে তো ওর মধ্যে দিয়েই সেটা ঠিক হয়ে আসবে প্রক্রিয়ার মধ্যে। আপনি জাস্ট আমি একটু উদাহরণ দিয়ে আপনার ভারতবর্ষের কথা চিন্তা করেন, অনেক সমস্যা, কিন্তু নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। রাতভর থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদর সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভের 2.5 কিলোমিটার এলাকায়। মহেশখালীর ঢলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, প্লাবিত এলাকায় সবশেষ চিত্র কেমন দেখছেন? বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন? হ্যাঁ রাবি, আমি এখন আছি হচ্ছে কুতুবদিয়া। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং কুতুবদিয়াতে সকাল থেকে বৃষ্টি ছিল না, এবং কিন্তু কক্সবাজারের অন্যান্য উপজেলায় কিন্তু বৃষ্টি আছে। আমি কুতুবদিয়ার যে বড়গুফ জেডি ঘাট আছে সেখান থেকেই আমি সাগরের যে বর্তমান অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড ঢেউ আছে, বাতাসও আছে সাথে, এবং এখান থেকে মগনামার যে পারাপার সেটি কিন্তু মানুষ দুর্ভোগে পড়তে হচ্ছে, যেহেতু প্রচণ্ড বাতাস, সে কারণেই কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে যারা যাতায়াত করছে, মগনামা পার হবে তাদেরকে। এর বাইরে আমি যদিও অন্য চিত্রের কথা বলি, যেহেতু আজকে 3 নম্বর সতর্ক সংকেতও রয়েছে এবং সাগরও উত্তাল, সাগরের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে নিম্নচাপের কারণে। সে কারণেই কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো এখন যে পরিমাণ পানির স্তর আমরা যেখানে দেখতে পাচ্ছি তার চেয়ে পানি আরও বৃদ্ধি পাবে বলছেন
আবহাওয়ার অধিদপ্তর, এবং সেই কারণেই কিছুক্ষণের মধ্যে হয়তো কুতুবদিয়ার যে নিম্নাঞ্চল গতকালে থেকে আমরা বলছিলাম প্লাবিত হয়েছে, সেই এলাকা কিন্তু প্লাবিত হওয়ার যে আশঙ্কা সেটি রয়ে গেছে। হয়তো আধা ঘন্টার মধ্যেই ভাঙা বেড়িবাঁধ দিয়ে কুতুবদিয়ার লোকালয়ে পানি প্রবেশ করবে। এর বাইরে হচ্ছে টেকনাফের যে বিভিন্ন জায়গায় মেরিন ড্রাইভের ভাঙনের কথা বলছি, সেটাও কিন্তু এখনো পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাব্বি। এহসান, ধন্যবাদ আপনাকে। নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই এর অপব্যবহার রোধে কাজ করছে কমিশন। নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই এর অপব্যবহার রোধে কাজ করছে কমিশন, জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ নিয়ে খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় সিইসি বলেন, নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব প্রতিরোধে বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে কাজ করছে কমিশন। নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনায় বর্তমানে কমিশনের বড় চ্যালেঞ্জ। জনগণকে ভোট কেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে বলে জানান সিইসি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। কিন্তু 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করা। স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন, এটি নতুন বিষয় নয়, বরং পূর্বের অবস্থাতেই ফেরত এলো স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি। তবে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের জন্য কোনো সুযোগ সৃষ্টি হলো কি না তা নিয়েও প্রশ্ন আছে অনেকের। নেতারা বলেন, ভবিষ্যতের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের ওপরই নির্ভর করবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নির্ধারণের বিষয়টি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। অতীতে কেবল জাতীয় নির্বাচনেই ছিল দলীয় প্রতীক। 2015 সালের নভেম্বরে আইন সংশোধনের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়, যার একমাত্র সুবিধাভোগী হিসেবে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে চিহ্নিত করে এর বিরোধিতা করে আসছিল বিএনপি সহ তখনকার সক্রিয় বেশ কিছু রাজনৈতিক দল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনীর প্রস্তাব অনুমোদন করা হয়, যার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। বর্তমান বাস্তবতায় এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছে রাজনৈতিক দলগুলো। এটা তো আমাদের প্রস্তাব এবং সারা জাতির প্রস্তাব, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের দলীয় প্রতীক যেন ব্যবহৃত না হয়, যেটা আওয়ামী লীগ ইচ্ছা করে নিয়ে এসেছিল। এটা বাস্তবায়ন হয়েছে, এটা সবারই প্রস্তাব ছিল। এদিকে দলীয় পরিচয় ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হলে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্বাসনের সুযোগ পাবে বলেও মনে করেন কেউ কেউ। দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ে বিভাজন, হানাহানি, সংঘাতের জায়গাটা অনেক বেশি। অনেকের আশঙ্কা যে এই দলীয় প্রতীক বাদ দেওয়াতে প্রকারান্তরে এটা আওয়ামী লীগকে বাড়তি কোনো সুবিধা ভবিষ্যতের জন্য করে দেওয়া হলো কিনা, এরকম একটা উদ্বেগ আশঙ্কা জায়গাটা থাকছে। রাজনৈতিক দলগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নতুন কিছু নয়। একটা গণতান্ত্রিক অবাধ পরিবেশ তৈরি হলে ভবিষ্যতে যদি এরকম রাজনৈতিক টলারেন্সের কোনো সংস্কৃতি গড়ে ওঠে, তখন দলীয় প্রতীক নিয়ে আমি মনে করি ইলেকশন করতে কোনো অসুবিধা নেই। এখনকার সামগ্রিক বিবেচনায় হয়তো আমার মনে হয় যে কিছুটা আগামী হয়তো কিছু বছরের জন্য প্রতীক হয়তো বাইরে থাকছে। সমাজের বিভিন্ন মানুষ যারা পপুলার এবং যারা নির্ধারিত সেই সমস্ত এলাকার মানুষের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে, তারা যে কোনো মার্কা নিয়ে ইন্ডিভিজুয়ালি ইলেকশন করত এবং সেই হিসাবে স্থানীয় সরকার পরিষদটা দলীয়করণ মুক্ত থাকতো। এটা হওয়া উচিত। এই বিষয়ে আগের ব্যবস্থাটাই পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, নতুন কিছু হয়নি। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই বলেও মনে করেন নেতারা। জাতীয় সংসদের নির্বাচন করা ছাড়া অন্যান্য যে নির্বাচনের কথা বলছেন, সেটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় দিনের মতো সংঘাতে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী 2 দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার ভোরে থাইল্যান্ডের ত্রাত প্রদেশে হামলা চালায় নমপেন, তবে তা প্রতিহত করে
ব্যাংকক। অন্যদিকে দেশ দুটির মধ্যে 2 দিনের সীমান্ত সংঘর্ষের পর অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। জাতিসংঘে নিযুক্ত দেশটির কম্বোডিয়ার রাষ্ট্রদূত চিয়া কেউ বলেন, শর্তহীনভাবে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তার দেশ এবং এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় নমপেন। এখনও এই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি থাইল্যান্ড। এর আগে কম্বোডিয়ার সরকার সীমান্তবর্তী 8টি জেলায় সামরিক আইন জারি করে দেশটি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছে যুক্তরাজ্যের প্রায় 220 আইন প্রণেতা। 9টি রাজনৈতিক দলের এসব সদস্যের অর্ধেকের বেশি লেবার পার্টির এমপি। চিঠিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের স্বীকৃতি একটি শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে এবং 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। এমন ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চাপ তৈরি করছে চিঠিটি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে জরুরি ফোন আলাপের পর স্টারমার জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলেও সেটি হবে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যাতে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি নিশ্চিত হয়। স্রোতের টানে ভেসে যাচ্ছে আস্ত বাড়ি, এমন দৃশ্যের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয়। স্থানীয় এক বাসিন্দার ক্যামেরায় ধরা পড়েছে মুহূর্তটি। সেখানে দেখা গেছে বন্যার তোড়ে ভেঙে পড়েছে গাছ, একই সাথে ভেসে গেছে একটি বাড়ি। টানা বৃষ্টিপাতে কয়েকদিন ধরেই ভয়াবহ বন্যার কবলে নিউ মেক্সিকো। ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা, তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেঙে পড়েছে গাছপালা। আকস্মিক বন্যায় আটকা পড়েছে বহু মানুষ, তবে এখনো মেলেনি কোনো হতাহতের খবর। এই অবস্থায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জনগণকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।